2025-এ মকরের জন্য সবচেয়ে বড় যে ইভেন্ট ঘটতে চলেছে সেটা হলো সাড়ে সাতি থেকে মুক্তি। 2025 সালের 29শে মার্চ শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবেন এবং এই মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে মকরের সাড়ে সাতির অবসান ঘটবে। এই মকরের যে সাড়ে সাতির অবসান ঘটতে চলেছে এর ফলে মকরের কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সুবিধা হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু অসুবিধাও দেখতে পাওয়া যাবে। রাহু কিন্তু মকরের দ্বিতীয় ভাবে প্রবেশ করছে। দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ, ফাইন্যান্স, টাকা পয়সা ইত্যাদিকে ইন্ডিকেট করে। সুতরাং এই দ্বিতীয় ভাবে রাহু আসার সঙ্গে সঙ্গে মকরকে কিন্তু একটু বেশি সাবধান হতে হবে। যে টাকা পয়সা আপনি অনেক কষ্ট করে সঞ্চয় করে রেখেছেন সেই সমস্ত টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে এবং সঞ্চিত অর্থ সেভিংস সেটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা রয়েছে। দ্বিতীয়ভাবে রাহু প্রবেশের সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যার কারণে অর্থ ব্যয়ের প্রবণতা সেটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। যে টাকা পয়সা আপনি অনেক কষ্ট করে সঞ্চয় করে রেখেছেন সেই সমস্ত টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে এবং সঞ্চিত অর্থ সেভিংস সেটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা রয়েছে। দ্বিতীয়ভাবে রাহু প্রবেশের সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যার কারণে অর্থ ব্যয়ের প্রবণতা সেটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। 14ই মে বৃহস্পতি 6th হাউসে প্রবেশ করছে এবং 18 তারিখের পর থেকে সেই বৃহস্পতির উপরে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে। বাক্যের কারণে এমন কোনো প্রতিশ্রুতি মকর দিয়ে ফেলতে পারেন যেটা পালন করা মারাত্মক রকমের কঠিন হয়ে দাঁড়াতে পারে এবং সেই প্রতিশ্রুতি মেনটেন করতে গিয়ে মকর বিরাট বিপদে পড়তে পারেন। মকরের জীবনে বিরাট সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। এই সময়ে কিন্তু অষ্টমভাবে কেতুর প্রবেশ ঘটতে চলেছে। আমরা জানি অষ্টমভাবে কেতু বিভিন্ন দিকে স্পেশালি স্পিরিচুয়াল ফিল্ডে ভীষণ রকম উন্নতি দিয়ে থাকে এবং ট্রানজিটে যাদের অষ্টমে কেতুর প্রবেশ ঘটছে তারা আধ্যাত্মিক চেতনায়, আধ্যাত্মিক জ্ঞানের দিকে অনেকটা এগিয়ে যেতে পারবেন। বছরের একদম শেষের দিকে অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় মকর রাশি বা লগ্নের মানুষদের কিন্তু চোখের সমস্যা, হৃদয়ের সমস্যা সৃষ্টি হতে পারে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সাংসারিক সম্পর্কগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করতে হবে এবং সাংসারিক সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু অস্থিরতা, কিছু অশান্তি সেটা কিন্তু মকরের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2025। ইতিমধ্যেই বেশ কিছু ভিডিওতে আমরা 2025 সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি 2025 হলো পরিবর্তনের বছর। বহু দিকে বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তনের ম্যাক্সিমামটাই পজিটিভ। এইটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। কিন্তু এই পজিটিভিটির সঙ্গেই কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটিও আমাদের তাড়া করে বেড়ায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম সমস্যার মুখোমুখিও হয়ে থাকি। আজকে আমরা আলোচনা করব মকর রাশি বা মকর লগ্নের মানুষজন তারা এই 2025-এ কোন কোন দিক থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন, কোন কোন সময়ে এই সমস্যাগুলি আসতে পারে এবং এই সমস্যাগুলি থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য, নিজেদেরকে ফ্রি রাখবার জন্য কি করা যেতে পারে, কোন সময় একটু সাবধান হতে হবে, কোন সময় সচেতনতা বাড়াতে হবে, নিজের দিকে খেয়াল রাখতে হবে, নিজের পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতাগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। এই সমস্ত বিষয় আমরা জানবার চেষ্টা করব, আমরা খুঁজবার চেষ্টা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক মূল আলোচনা। মকর কালপুরুষের দশম রাশি। 2025-এ মকরের জন্য সবচেয়ে বড় যে ইভেন্ট ঘটতে চলেছে সেটা হলো সাড়ে সাতি থেকে মুক্তি। 2025 সালের 29শে মার্চ শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবেন এবং এই মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে মকরের সাড়ে সাতির অবসান ঘটবে। এই মকরের যে সাড়ে সাতির অবসান ঘটতে চলেছে এর ফলে মকরের কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সুবিধা হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু অসুবিধাও দেখতে পাওয়া যাবে।
দ্বিতীয় বড় পরিবর্তন মকরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো মে মাসের 18 তারিখে রাহু কিন্তু মকরের দ্বিতীয় ভাবে প্রবেশ করছে। দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ, ফাইন্যান্স, টাকা পয়সা ইত্যাদিকে ইন্ডিকেট করে। সুতরাং এই দ্বিতীয় ভাবে রাহু আসার সঙ্গে সঙ্গে মকরকে কিন্তু একটু বেশি সাবধান হতে হবে। মকর রাশি বা লগ্নের মানুষরা অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে বেশি সাবধান হবেন। খেয়াল রাখতে হবে রাহু কিন্তু 18ই মে দ্বিতীয়ভাবে প্রবেশ করছেন। ফলে একটা আত্মীয় বিরোধিতা, কুটুম্ব কুলের থেকে আপনার কিছু প্রবলেমের সম্মুখীন হওয়ার প্রচেষ্টা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। আরো একটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে, রাহু দ্বিতীয় আসার সঙ্গে সঙ্গে টাকা পয়সার অকারণ খরচা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। ইনফ্যাক্ট আপনার যে সঞ্চিত অর্থ, যে টাকা পয়সা আপনি অনেক কষ্ট করে সঞ্চয় করে রেখেছেন, সেই সমস্ত টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে এবং সঞ্চিত অর্থ সেভিংস সেটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা রয়েছে। দ্বিতীয়ভাবে রাহু প্রবেশের সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যার কারণে অর্থ ব্যয়ের প্রবণতা সেটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। 14ই মে বৃহস্পতি 6th হাউসে প্রবেশ করছে এবং 18 তারিখের পর থেকে সেই বৃহস্পতির উপরে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে। খাদ্যের উপর আসক্তি বাড়বে। যাদের ডায়াবেটিস রয়েছে কিংবা যাদের পেটের সমস্যা, ক্রনিক ইনডাইজেশন রয়েছে, ক্রমাগত পেটের সমস্যায় ভুগছেন, কিংবা এই ধরনের কোনো সমস্যা যেটা রেগুলার পেটের প্রবলেমে আপনাকে ভোগাচ্ছে, ওবিএস থাকতে পারে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে। খাদ্যের উপরে নিশ্চয়ই লোভ থাকবে, খাদ্যের উপরে আসক্তিও থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ এটাও কিন্তু আবশ্যিকভাবেই রাখতে হবে। তৃতীয় যে বিষয়টির উপরে মকরকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে সেটি হলো বাক্য, কথা। বাক্যের কারণে মকরের ডিলিংসে গন্ডগোল হতে পারে। বাক্যের কারণে এমন কোনো প্রতিশ্রুতি মকর দিয়ে ফেলতে পারেন যেটা পালন করা মারাত্মক রকমের কঠিন হয়ে দাঁড়াতে পারে এবং সেই প্রতিশ্রুতি মেনটেন করতে গিয়ে মকর বিরাট বিপদে পড়তে পারেন। মকরের জীবনে বিরাট সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। পঞ্চমত মকরকে খেয়াল রাখতে হবে, এই সময়ে কিন্তু অষ্টমভাবে কেতুর প্রবেশ ঘটতে চলেছে। আমরা জানি অষ্টমভাবে কেতু বিভিন্ন দিকে স্পেশালি স্পিরিচুয়াল ফিল্ডে ভীষণ রকম উন্নতি দিয়ে থাকে এবং ট্রানজিটে যাদের অষ্টমে কেতুর প্রবেশ ঘটছে তারা আধ্যাত্মিক চেতনায়, আধ্যাত্মিক জ্ঞানের দিকে অনেকটা এগিয়ে যেতে পারবেন। কিন্তু অষ্টমে কেতু বেশ কিছু বিপদকেও ইন্ডিকেট করে। হঠাৎ আঘাতপ্রাপ্তি, রক্তপাতের সম্ভাবনা, কেটে যাওয়া, ইনফ্যাক্ট যাদের খারাপ যোগ রয়েছে তাদের অঙ্গহানি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। হাড় ভেঙে যাওয়ার সংযোগ সেটাও সৃষ্টি হতে পারে। তাই মকর রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষকে এই অষ্টমে কেতুর প্রবেশ এটাকে কিন্তু গুরুত্ব দিয়ে ভাবতে হবে। হঠাৎ করে বিপদের সম্মুখীন হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা। হঠাৎ করেই আসতে পারে অযাচিত, অপ্রত্যাশিত সমস্যা। মকরকে তাই এই ব্যাপারটিতেও ভীষণ সাবধান হতে হবে। রেগুলার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটা আপনাকে করে যেতে হবে। বছরের প্রথম দিকে মকর রাশি বা লগ্নের মানুষদের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এবং কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে। বাবার সঙ্গে রিলেশন, সম্পর্ক সেখানেও আসতে পারে কিছু জটিলতার সম্ভাবনা। বাবার সঙ্গে অ্যাটাচমেন্টের ক্ষেত্রেও কিছু গণ্ডগোলের সংযোগ এটাও দেখতে পাওয়া যায়। তাই মকর রাশি, মকর লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের অতি সাবধান হতে হবে। পৈতৃক সম্পর্কগুলি যাতে কোনোভাবে গণ্ডগোলের দিকে না যায় তার চেষ্টা করতে হবে মকরকে। সপ্তমত বছরের একদম শেষের দিকে অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় মকর রাশি বা লগ্নের মানুষদের কিন্তু চোখের সমস্যা, হৃদয়ের সমস্যা সৃষ্টি হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রেও যেমন সমস্যা আসতে পারে ঠিক তেমনভাবেই হৃৎপিণ্ড, বক্ষ সংক্রান্ত পীড়ায় মকর কিন্তু আক্রান্ত হতে পারেন। অ্যাচিভমেন্টের সুযোগ যেমন আসবে ঠিক এই সময় চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। ঠিক তেমনভাবেই এই সময় মনে বিরাট আঘাত প্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। মকর রাশি, মকর লগ্নের মানুষদের এই সময় একটা অস্তিত্ব সংকটের সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। অ্যাচিভমেন্ট লেভেল সেটা মকরের ক্ষেত্রে অনেকটাই কমতে পারে। মকর রাশি বা লগ্নের মানুষদের কিছু ভুল হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। ডিসিশনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। মকর রাশি বা লগ্নের মানুষদের বড় কাজে হাত দিতে যাওয়ার আগে এই সময় 10 বার ভাবতে হবে। যে কোনো প্রতিশ্রুতি, যে কোনো কথা, যে কোনো পার্টনারশিপ তার আগে কিন্তু অনেক ভাবনা চিন্তা করার দরকার আছে।
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সাংসারিক সম্পর্কগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করতে হবে এবং সাংসারিক সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু অস্থিরতা, কিছু অশান্তি সেটা কিন্তু মকরের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। যারা ভাবছেন বিবাহিত জীবনের সমস্যা থেকে মুক্তি পাবেন, যারা ভাবছেন বৈবাহিক সম্পর্কগুলি থেকে দূরে সরে আসবেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব খারাপ নয়। কিন্তু যারা ভাবছেন সংসারকে কন্টিনিউ করবেন, ফ্যামিলিকে ভীষণ গুরুত্ব দেন যে সমস্ত মানুষরা, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সবচেয়ে টাফ যে জায়গাটা, সেটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে আসতে চলেছে এবং টাকা পয়সার দিক থেকে যে স্ট্রেস মকরের ক্ষেত্রে ক্রিয়েটেড হতে পারে, সেটাই কিন্তু আল্টিমেটলি সবচেয়ে বড় ঘাতক ক্ষেত্র। সেই ক্ষেত্রটিতেই কিন্তু সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যাবে। এই সময় সাপেক্ষে অষ্টক বর্গে শনি, রাহু এরা কেমন রয়েছে, চলমান লগ্ন মুন্থা তার মুভমেন্ট, এই সমস্ত বিষয়গুলো আমাদের কিছুটা জানা উচিত, আমাদের কিছুটা খেয়াল রাখতে হবে, আমাদের জানতে হবে বিষয়গুলিকে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তরাষাঢ়া। বড় কাজে হাত দিতে পারেন, কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে উত্তরাষাঢ়াকে ভীষণ সাবধান হতে হবে। স্পেশালি মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই সময় যে ইনভেস্টমেন্ট আপনি করবেন বা করতে চলেছেন, সেই ক্ষেত্রে আপনাকে ভীষণ রকম সাবধানতা অবলম্বন করতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদের কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রেও অনেক ভাবনা চিন্তা করতে হবে। ইগো প্রবলেমের উপরে কিছুটা কন্ট্রোল রাখার চেষ্টা, এটা উত্তরাষাঢ়ার অবশ্যই করা উচিত। পার্থিব বিষয়ের উপরে, পার্থিব বস্তুর উপরে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই অ্যাটাচমেন্ট যেন ঘাতক না হয়, তার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। ইনভেস্টমেন্ট করবেন, খরচ করবেন, টাকা পয়সা ব্যয় করবেন, কিন্তু সেটা যেন অবশ্যই নিয়ন্ত্রিত অবস্থায় হয়। আরও একটি বিষয় উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের খেয়াল রাখতে হবে, অ্যাকচুয়ালি 3 এপ্রিল থেকে 7ই জুন পর্যন্ত এই বিষয়টি উত্তরাষাঢ়াকে খেয়াল রাখতে হবে। অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, হঠাৎ আঘাতের প্রবণতা, এটা কিন্তু অনেকটাই বেশি। তার সঙ্গে সঙ্গে ঠিক এর পরের সময়টুকু অর্থাৎ 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত এই সময় বাবার স্বাস্থ্য নিয়ে উত্তরাষাঢ়া বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র শ্রবণা। অর্থনৈতিক দিক থেকে ওভারঅল শ্রবণা কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে যাবেন না, কিন্তু বাক্যের কারণে রিলেশনশিপ এই বছরে খারাপ হতে পারে। তার কারণে ইমোশনাল শ্রবণা নক্ষত্রের মানুষরা, তারা ভীষণ রকম মানসিক কষ্ট, মানসিক দুঃখের মধ্যে পড়তে পারেন। এপ্রিল, মে, জুন, জুলাই সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তার সম্ভাবনা রয়েছে। এই সময় সাবধানতা অবলম্বন করতে হচ্ছে শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের। যারা উচ্চশিক্ষার দিকে এগোতে চাইছেন, প্রতারিত হতে পারেন কোনো ইনস্টিটিউশনে ভর্তি নিয়ে। চাকুরির ক্ষেত্রে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অর্থনৈতিক প্রতারণার শিকার হতে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষরা। এটাও কিন্তু 14ই এপ্রিলের পর থেকেই হতে পারে। মোটামুটি জুলাই পর্যন্ত এই সম্ভাবনা অনেকটাই বেশি। বাবা-মা এদের শরীর স্বাস্থ্য নিয়েও অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে এবং এই দুশ্চিন্তা 14ই এপ্রিলের পর থেকে জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি থাকবে। ঘটনা ছোট হতেই পারে, কিন্তু তার ইম্প্যাক্ট সেটা কিন্তু কন্টিনিউ করবে এবং চেষ্টা করতে হবে যতটা সম্ভব এই ইম্প্যাক্ট যেন আপনার সাধারণ জীবনকে ব্যাহত না করে। সাবধানতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। নিজের অগ্রগতির উপর, নিজের অ্যাক্টিভিটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। গভীরতা বাড়তে চলেছে ভাবনা চিন্তার ক্ষেত্রে, এই বিষয়টা অবশ্যই আপনার জন্য শুভ, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে এবং মুখমণ্ডলের পীড়া সংক্রান্ত বিষয়ে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। খেয়াল রাখতে হবে মুখমণ্ডলে কোনো ত্বক সংক্রান্ত সমস্যায় মারাত্মকভাবে ধনিষ্ঠা ভুগতে পারেন। স্কিনের প্রবলেম সেটাও প্রকট হয়ে উঠতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকা ত্বকের সমস্যায় যেমন ভুগতে পারেন, মুখে আঘাতপ্রাপ্তি, কেটে যাওয়া ইত্যাদি সম্ভাবনা সেটাও কিন্তু তাদের ক্ষেত্রে রয়েছে। সম্পর্কগুলির ক্ষেত্রে গুরুত্ব বাড়াবার চেষ্টা করতে হবে। অ্যাটাচমেন্ট আরেকটু বাড়িয়ে তোলার চিন্তা অবশ্যই করা যেতে পারে এবং এই অ্যাটাচমেন্ট যতই আপনি বাড়িয়ে তুলবেন, নিজস্ব বিপদ সেগুলো কিন্তু আপনার থেকে একটু একটু করে দূরে সরবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা পার্টনারশিপে 2025-এ বেশ ভালো রকম অস্বস্তির সম্মুখীন হতে পারেন। উচ্চশিক্ষার যোগাযোগ তো অবশ্যই রয়েছে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রেও কোনো রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা ইত্যাদির কারণে সমস্যা আসতে পারে। বছরের শেষ 4 মাস সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রেমের কারণে শিক্ষায় বাধা, বিদ্যায় বাধার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
এছাড়াও ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিছু পারিবারিক সমস্যা, কিছু শারীরিক সমস্যা এগুলো সৃষ্টি হতে পারে বছরের মোটামুটি মাঝামাঝি সময় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সমস্যাগুলির প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তুলনামূলকভাবে ধনিষ্ঠা নক্ষত্রের সমস্যাগুলির মাত্রা কম বাকিদের তুলনায়। তবে এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী দেখতে হবে। আপনার জন্মকুণ্ডলীতে গ্রহরা কি সিচুয়েশনে রয়েছে, তাদের ইম্প্যাক্ট কি পড়তে চলেছে, কোন দিকে নিয়ে যেতে চলেছে গ্রহরা আপনাকে, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। আপনাকেও জানতে হবে বর্তমানে কি দশা চলছে, অষ্টক বর্গে পাপ গ্রহগুলির কি অবস্থা, তার কারণে আপনার কোন দিকে কতটা ক্ষতি হতে পারে। এই সমস্ত বিষয়ে কিন্তু অবশ্যই আপনার সাবধানতা অবলম্বন করা উচিত এবং করতে হবে। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মকর রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন সাতমুখী রুদ্রাক্ষ, পাঠ করুন নবগ্রহ স্তোত্র এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করুন এমেথিস্ট ব্রেসলেট। সাতমুখী রুদ্রাক্ষের ধারণ যদি আপনার ক্ষেত্রে কঠিন হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই পাঁচমুখী রুদ্রাক্ষ 3টি ধারণ করা যেতে পারে। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন নিয়ে আমি আজকে আপনাদের সাথে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। আবার চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে। আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন শান্ত সাহা। 27/2/2006, সময় হলো 7:35 PM, প্লেস অফ বার্থ ফালাকাটা। আমার কি গভর্নমেন্ট জবের যোগ রয়েছে? তাহলে বলুন প্লিজ, খুব প্রবলেমে আছি, বললে খুব উপকৃত হতাম। শান্ত, প্রথমেই বলি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমার সরকারি চাকরির সংযোগ রয়েছে।
নিজেকে আরেকটু প্রিপেয়ার করো, নিজেকে আরেকটু সময় দাও। কনসেন্ট্রেশন, মেডিটেশন ইত্যাদির মাধ্যমে স্মৃতিশক্তিকে আরেকটু বাড়ানো। এই যে পরীক্ষাগুলো আমরা দিই, কম্পিটিটিভ এক্সাম, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ যুদ্ধ। এতে চেষ্টা যেমন লাগবে, পরিশ্রম তেমন লাগবে, পরিকল্পনাও সেটা লাগবে। তোমার চেষ্টা, পরিশ্রম, পরিকল্পনার মধ্যে যে সমন্বয়ন, তার একটা অভাব সৃষ্টি হচ্ছে। মাঝে, মাঝেই তুমি খেই হারিয়ে ফেলছো, ডেডিকেশন নষ্ট হচ্ছে। এইজন্য তোমাকে কন্টিনিউয়াস এফোর্ট দিতে হবে। যেভাবেই হোক না কেন নিজেকে নিখুঁত করে তুলবার চেষ্টা, পারফেকশনে নিয়ে আসার চেষ্টা, সেটা করতে হবে। সরকারি চাকরি তুমি অবশ্যই পাবে, পাবেই এবং পাবেই পাবে। নিশ্চিন্তে থাকা যায়। ২২ বছরের পরে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে এবং সেই ক্ষেত্রে তোমার সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বাধাও অনেকটাই কমবে। তাই পরিকল্পনা, প্রচেষ্টা, উদ্যম, প্রয়াস এই সমস্ত কিছুর মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আল্টিমেটলি তোমার জীবনে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রকট এবং প্রবল হয়ে উঠবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আগামী জানুয়ারি মাস থেকে ঋষিবাণীতে জ্যোতিষের ক্লাস শুরু হবে। যারা অনলাইনে কিংবা অফলাইনে জ্যোতিষ শিখতে চাইছেন, সরাসরি ঋষিবাণীতে যুক্ত হতে পারেন, যোগাযোগ করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বারে। তাহলে ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।